এদিকে ভারতের প্রথম আক্রমণের শিকার হয় সার্জিস হাসনাত। বাংলাদেশ এখন কোন দিকে যাবে? অন্যদিকে ডক্টর ইউনূস এখন কি করবেন? তিনি কি তার ক্ষমতা ধরে রাখতে পারবেন? ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিন আর হাসনাতের আলাদ্দিনের চ্যারাগ হয়ে গেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। চিন্ময় প্রভুকে গ্রেফতারকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই যেন তলানিতে গিয়ে ঠেকেছে। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ইতিমধ্যে একথা স্বীকার করে নিয়েছেন। তারা বলেছেন, শেখ হাসিনা যখন ভারতে গেছে তারপর থেকে সম্পর্ক ক্রমান্বয়ে অবনতি হয়েছে। আজকে বাংলাদেশকে অনেক কারণেই ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসাবে কিন্তু গ্রহণ করতে হয়। কারণ বাংলাদেশের যে অবস্থানটা ভৌগোলিকভাবে, এটা ভারতের বীজে 7টা অঙ্গরাজ্য আছে, আপনার যে 7 সিস্টার্স হিসাবে খ্যাত, সেগুলোর জন্য এই বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে। প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, তারপরও জ্ঞান না ফিরলে যুদ্ধ। হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে সীমান্ত দিয়ে একদিকে সিলেটে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা চলছিল। ভারতের সৈন্যরা বাংলাদেশে ঢুকে প্রথমেই যেইটা করলো, এইটা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। শেখ হাসিনাকে যে তাড়িয়েছিল, শেখ হাসিনার পতনের পিছনে, মানে শেখ হাসিনা পতনের আন্দোলনের যে মূল যারা রয়েছে, তাদেরকেই কিন্তু অনেক ক্ষতি করে ভারতীয় সৈন্যরা, এবং তাদের একটাই উদ্দেশ্য, তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং তাদের যে একটা জিজ্ঞাসা রয়েছে সেইটা মিটাবে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরে ইস্কন ধর্মকে কেন্দ্র করে, মানে হিন্দু ধর্মের যে ইস্কন নেতা রয়েছে তাকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলতেছে এবং ভারত অনেক ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে নিয়ে, এবং তারা কিন্তু সীমান্তের মধ্যে, মানে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তের মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছে ভারতীয় সৈন্যরা। অনেকে কিন্তু ঢুকেও গিয়েছে ইতিমধ্যে। এইটা আমরা কি দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ঘটনাগুলো দেখে। সর্বশেষ সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর কি হয় এবং ভারতীয় সৈন্যরা কি কি তাণ্ডব চালাচ্ছে, আপনারা সব কিছুই দেখতে পারবেন A to Z। আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে থাকবে ভারতীয় সৈন্যরা কি কি করতেছে, অন্যদিকে সার্জিস এবং হাসনাতের কি হয়েছে, এবং আমাদের দেশের যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি পদক্ষেপ নিয়েছেন, আপনারা সব কিছুই দেখতে পারবেন। আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট রইল, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। এই যে দেখুন, বিবৃতি দিয়ে আর প্রতিবাদ জানিয়ে কাজ শেষ। হিন্দুদের বাঁচাতে কবে সত্যিকারের কিছু করে দেখাবেন? এই সত্যিকারের করে দেখানোটা বলতে কি বোঝায় সেটাও স্পষ্ট বলে দেন কেউ কেউ। কবে বাংলাদেশকে টাইট দিতে ভারতীয় সৈন্য ঢুকবে? এইসব বক্তব্য থেকে যে প্রসঙ্গগুলো উঠে আসে সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রসঙ্গ 1, ভারতের সরকার শুধু বক্তব্য আর বিবৃতি জাহির করে নিজেদের দায়িত্ব শেষ করছেন কি না। কথাটা একদিক দিয়ে কিছুটা ঠিক। এখনো যখন যুদ্ধ শুরু করেনি বা যুদ্ধ শুরু হয়নি, তখন বিবৃতি বা প্রতিবাদ দেয়া ছাড়া আর কি করার আছে? তবে ইতিহাসের পুরনো পাতা উল্টে দেখুন, বাংলাদেশের জন্মের পর এতগুলো বছরে বহুবার বাংলাদেশে অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে হিন্দুরা, দলে দলে দেশত্যাগে বাধ্য হয়েছে। কিন্তু যেভাবে ভারতের বর্তমান সরকার আগস্টের 8 তারিখ থেকে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছে নরেন্দ্র মোদীর সরকার, সেটা কি এর আগের কোন সরকার করেছে? দেখুন, সভ্য দুনিয়ায় রাষ্ট্রীয় স্তরে প্রতিবাদ করাটাও কিন্তু মূল্যহীন নয়। আপনি প্রশ্ন করতেই পারেন, একটি অসভ্য সরকারের সঙ্গে ভারত সরকার কতক্ষণ সভ্য ব্যবহার করবে? ঠিকই, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এটাকে ধ্রুব সত্য জ্ঞান করে চললে বর্তমান পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। এখন টিট ফর ট্যাট বা যেমন কুকুর তেমন মুগুরের যুগ। ব্যক্তিগত ইস্যু হলে কুকুরকে মুগুরের ঘা দিতে দেরি করলে কুকুর কামড়ে দিতে পারে, আর পাগলা কুকুর কামড়ালে কি হয় সে তো জানেনি,
জলাতঙ্ক যদি ঠিকমতো ওষুধ না পড়ে। কিন্তু সমস্যা যখন দুটো রাষ্ট্রের মধ্যে, তখন অনেক দিক ভাবনা চিন্তা করে তবে এগোতে হয়। এজন্যই কথা আছে না, পাপের ঘোড়া পূর্ণ হলে তবে পাপীকে দমন করার কথা বলা আছে। বাংলাদেশের বর্তমান সরকারের পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি, তবে বেশ দ্রুত গতিতে সেই পূর্ণ হওয়ার পথে এগিয়ে চলেছে। প্রসঙ্গ 2, কবে বাংলাদেশকে সত্যিকারের টাইট দেয়া শুরু করবে ভারত? ভারত মেডিকেল ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধ করেছে বটে, কিন্তু পণ্য, বিশেষ করে খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধ করেনি, ওষুধ রপ্তানি বন্ধ করেনি, পুরনো দেনা না মেটা সত্ত্বেও বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করেনি। এগুলো বন্ধ করলে বাংলাদেশের পাপীদের খুব অসুবিধা হবে বটে, তবে এই পাপীদের বিরুদ্ধে আছেন যারা, মানে সাধারণ মানুষ যারা চায় এই সরকার তাড়াতাড়ি চলে যাক, তার মধ্যে হিন্দুরা আছে, তার মধ্যে কিন্তু মুসলিমদের একটা বড় সংখ্যা আছে যারা আওয়ামী লীগের সমর্থক, তারা আছেন। তো তাদেরও তো অসুবিধা হবে যদি এগুলো বন্ধ করা হয়। দেখুন, পুরনো প্রেমের কথা মানুষের মনে যত না থাকে, পুরনো ঝগড়ার কথা মনে থাকে তার থেকে অনেক বেশি। 71-এ বাংলাদেশের জন্মলগ্নে ভারত যে এত প্রেম দেখিয়েছিল, এত যে ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করেছিল, আজ কজনের সেটা মনে আছে বলুন? মনে থাকলে ওই বাংলাদেশের জনগণের মধ্যে যে প্রবল ভারত বিরোধিতা, সেটা থাকতো। হয়তো এদের বয়স কম, দেখেনি, কিন্তু শুনেছে তো বটেই, বইতেও তো পড়েছে। দেখুন, ওষুধ না পাঠালে, খাদ্যদ্রব্য না পাঠালে পরে বলবে ভারত এই করেছিল, সেই করেছিল, ভারতের জন্য আমাদের এত লোক মারা গেছে, যে ভারতের জন্য আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছিল। সুতরাং একটা মানবিকতার ব্যাপার থাকেই। অবশ্যই মানবিকতাকে অনেকে আবার ঠাট্টা করতেও ছাড়ছে না বাংলাদেশের, তারা যদিও, যে ভারত এগুলো বিক্রি করতে না পারলে ভারতের অর্থনীতি ভেঙে পড়বে, ভারতের অসুবিধা হবে, তার জন্যই বিক্রি করছে, তার জন্যই দিতে বাধ্য হচ্ছে। যাকে সব কথা ধরতে নেই। এখন যে প্রশ্ন যেটা হচ্ছে যে আরো একটি কথা রয়েছে, সেটা হচ্ছে যে এই সরকার তো বেশি দিনের মেহমান নয়, যাওয়ার সময় দ্রুত ঘনিয়ে আসছে। বাংলাদেশের যারা ভারতের কাছে কড়া ডোজ চাইছেন, তারা আর একটু ধৈর্য ধরুন, সেটাই ভালো। প্রসঙ্গ 3, কতদিন এই অত্যাচার সহ্য করে থাকতে হবে? এই প্রশ্ন আমাকে ব্যক্তিগতভাবে মেল পাঠিয়ে একটি হিন্দু যুবকও করেছে। এই যুবকটি নিজেই জানিয়েছে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সে ছিল একজন সক্রিয় সমর্থক। এখন নিজেই বলছে মহা ভুল করেছিলাম সেদিন, এখন আফসোস করছে। তাকে বললাম, ভুল করলে ভুলের শাস্তি তো পেতেই হবে, সেটাই পাচ্ছ, তবে ভেঙে পড়ো না। তোমার চেয়ে বেশি সর্বনাশ হচ্ছে তোমার দেশের, তোমার চেয়ে আরো খারাপ মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের কোটি কোটি মানুষ। সুতরাং ধৈর্য ধরতেই হবে। ভেবে নাও, এই আন্দোলন সমর্থন করে যে পাপ করেছ, তার মূল্য চুকিয়ে দিচ্ছ এখন। পাপ তো বাপকেও ছাড়ে না। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে কতদিন আর চলবে এই অবস্থা? এই পরিস্থিতি তৈরি করেছে যে দেশের নেতৃত্ব, সেই নেতৃত্ব চলে যাওয়ার আগে একটা মরণ কামড় কিন্তু দেওয়ার চেষ্টা করছেও। তার জন্য অপেক্ষাও করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাটদের সারোগেট অর্গানাইজেশন ডিপ স্টেট। ভারতের অর্থনীতিতে কামড় দেওয়ার জন্য আদানি এপিসোড করে দিল কয়েকদিন আগে, দেখলেন তো? এর আগেও করেছিল হিন্ডেনবার্গ রিপোর্ট দিয়ে, লাভের লাভ কিচ্ছু হয়নি। এরকমই চেষ্টা চালাবে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। ততদিন সহ্য করতে হবে,
ইউনুস গ্যাংয়ের অত্যাচার। প্রসঙ্গ 4, ভারত কি যুদ্ধে নামবে? যদি না নামে তাহলে সেনা সমাবেশ কেন করলো? প্রশ্ন বটে। দেখুন, যুদ্ধ জিনিসটা ছেলে খেলা নয়। আর এই যমুনার যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে টিভির দৌলতে তার ভালো রকম পরিচয় এই গত 3 বছর ধরে নিশ্চয়ই পাচ্ছেন, 2 বছর ধরে। তবু এই বিষয়ে যাদের যদি এখনো জানার ইচ্ছা থাকে যুদ্ধ কতটা ভয়ঙ্কর, তারা ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখতে পারেন ইউক্রেনে, গাজায়, লেবাননে কিভাবে বিশাল বিশাল বাড়ি বোমার আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, কিভাবে সামান্য খাদ্যের জন্য পাগল হচ্ছে মানুষ, কিভাবে শিশু, নারী, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে মুহূর্তের মধ্যে। বাংলাদেশে যুদ্ধ বাঁধলেও এমন পরিণাম হতে পারে। সেই পরিণাম এত সহজে চাইবেন? বলুন, নাটের গুরু বাইডেন চলে যাক, ডোনাল্ড ট্রাম্প আসুক, তখন দেখবেন যুদ্ধ না করেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরুন। প্রসঙ্গ 5, যুদ্ধ যদি নাই করবে ভারত, তাহলে সেনা সমাবেশ করলো কেন? কেন এত শোরগোল তুললো? ওই মিসাইল নিয়ে যাচ্ছে, তারপরে হাউইটজার কামান নিয়ে যাচ্ছে, রাফাল বিমান তৈরি রাখছে, এইসব শোরগোল কেন? ভালো প্রশ্ন। এর প্রথম উত্তর, সৈন্য বা যুদ্ধাস্ত্র একটা দেশ রাখে কেন? সেটা যে অন্য দেশ আক্রমণের জন্য তা তো নয়। অন্য দেশের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবার জন্য সৈন্য, যুদ্ধাস্ত্র এগুলো রাখতে হয়। মাইরি, কি পরিমাণে স্ক্রিপ্ট তোমরা সাজাতে পারো তাই ছেলেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। মাইরি, আমি পশ্চিমবঙ্গের মানুষদের বলছি, দেখেন একটা কঠিন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। মাইরি, আপনার দেশের জনগণকে উস্কানোর জন্য আপনার সরকার পরিকল্পিতভাবেই আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিচ্ছে, আর সেখানে বিভিন্ন রকমের ঔষধ লিখছে। যেই যুবককে নিয়ে এত কাহিনী সাজানো হয়েছে, আদৌ কি সে এই ঘটনা সত্য, নাকি তার কাছে মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কিছু রুপির বিনিময়ে? বিশ্বাস করেন, আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটেনি, বাট নতুন একটা ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছে, যেখানে আপনার দেশে আমার মতন কিছু বুঝের মানুষের কথা শুনে, আবার আমার দেশে আপনাদের কথা শুনে আমরা চাচ্ছি 2 বাংলার মধ্যে কোনো রকম শত্রুতা না হোক, কিন্তু সেখানে আপনাদের রাষ্ট্রের কিছু যুবক নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু এড়েছে। দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘুরতে এসে মারধরের শিকার হয়েছে অভিযোগ এক তরুণের। তার বাড়ি হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। তার বক্তব্য হচ্ছে যে ভারতীয় এবং হিন্দু হওয়ার কারণে তাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। আশ্চর্যজনক বিষয়, এই দেশে লক্ষ লক্ষ ভারতীয় কিন্তু কাজ করছে। পশ্চিমবঙ্গেও, ভারতবর্ষেও লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করছে। এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো জনগণকে হাত তোলা তো মানে দূরের কথা, গালিও দেওয়া হয়নি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এমনি আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, আপনার দেশেও চলছে। আপনারা আমাদের হাইকমিশন ঘেরাও করছেন, আমরা আপনাদের হাইকমিশন ঘেরাও করছি, কিন্তু এই দেশে বসবাসকারী, কর্মের কারণে, ব্যবসার কারণে থাকা একজন মানুষকে মানে ওই দেশের নাগরিক হওয়ায় মারধর করছে, যে কত বড় একটা ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। আপনি দেখেন, ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে আপনার ভারতের মোটামুটি গদিবাদী একটা মিডিয়া এনডিটিভি, তারা বলছে যে গত মাসের শেষের দিকে, মানে নভেম্বরের শেষের দিকে এই ভারতীয় যুবক বাংলাদেশে এসেছিল। কলকাতার এই যুবকের নাম হচ্ছে সায়ান ঘোষ। তার দাবি, তিনি ভারতের একজন হিন্দু হওয়ায় তাকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করেছে। কেন মাইরি? তো তোমাকে যখন মারধর করেছে, তুমি বাংলাদেশে আমাদের পুলিশের কাছে গিয়েছো? কলকাতার উত্তর প্রান্তের বেলঘরিয়ার বাসিন্দা 22 বছর বয়সী সায়ান গত 23 নভেম্বর বাংলাদেশে এসেছিলেন এবং নিজের এক বন্ধুর বাড়িতে ওঠেন। ঢাকার ওই পরিবার তাকে তাদের নিজের ছেলের মতোই রেখেছিল। তার বক্তব্য হচ্ছে, সে এবং তার বন্ধু গত 26 নভেম্বর সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিল। তবে আমার বন্ধুর বাড়ি থেকে প্রায় 70 মিটার দূরে 4-5 জন যুবকের একটি দল আমাকে দাঁড় করায়। তারা আমার পরিচয় জিজ্ঞেস করে। আমি তাদেরকে ভারত থেকে এসেছি এবং একজন হিন্দু জানালে তারা আমাকে লাথি এবং ঘুষি মারতে শুরু করে। এমনকি তারা আমার বন্ধুকেও আক্রমণ করে যে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল।
এখন যেই ছেলেটার কাছে আসছিল বাংলাদেশে, তার নাম ঠিকানা দেওয়া দরকার। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে ওই এলাকার ওই 5 জন যুবককে বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে আম গাছের সাথে লটকাইয়া ছুটিয়ে লাল করে দেবে। যদি ঘটনা আমাদের বাংলাদেশের যেই ছেলেটার কাছে এই সায়ান ঘোষ দাবি করছে এসেছিল, নিশ্চয়ই আমাদের সেই ছেলেটা সাক্ষী দিবে ঘটনা সত্য নাকি মিথ্যা। তার দাবি তাকে ছুরি দেখিয়ে তার মোবাইল এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। কোনো পথচারী আমাদের উদ্ধার করতে আসেনি, পুলিশও ছিল না। তারপর নাকি সে শ্যামপুর থানায় গিয়েছিল, তার অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ। এর পরিবর্তে পুলিশ তাকে জিজ্ঞেস করছিল, কেন বাংলাদেশে এসেছি? আমি তাদেরকে আমার পাসপোর্ট এবং ভিসা দেখানোর পর, আমার বন্ধু ও তার পরিবার সদস্যদের সাথে কথা বলার পর তারা আমাকে চিকিৎসা নিতে বলে। তার বক্তব্য আরও রহস্যময়, বা যেখানে প্যাস লাগছে। সে বলছে কি, দেখেন, 2টি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে গেলে তারা স্বাস্থ্য সেবা দিতে অস্বীকার করে এবং অবশেষে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যান। ঘটনার 3 ঘন্টা পর তিনি সেখানে চিকিৎসা পেয়েছিলেন। তার কপালে এবং মাথায় বেশ কিছু সেলাই করা হয়েছিল, তার মুখেও আঘাত করা হয়েছিল। তার দাবি তিনি এখনও আতঙ্কিত। গত 30শে নভেম্বর কলকাতা ফিরে আসার পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন, কারণ দর্শনা সীমান্ত ফাঁড়িতে ইমিগ্রেশন বা বাংলাদেশ বর্ডার গার্ড কেউই আনুষ্ঠানিকভাবে তার অভিযোগ নথিভুক্ত করেনি। তো সে বলছে তার এবং তার বন্ধুর নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার হাই কমিশনে সে যেতে ভয় পাচ্ছিল। এখন আমরা যদি দেখি, আপনার বিষয়টি রাজনৈতিকরণ না করার কথা জানিয়ে এই যুবক বলেন তিনি কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাই কমিশনে অভিযোগ জানাতে চান। তবে আমরা বিষয়টাকে নিয়ে দেখতে চাই, এই সায়ান ঘোষ যদি সত্যবাদী হয়ে থাকে, বাংলাদেশে কোন যুবকের কাছে আসছিল, আমাদের যেই থানার নাম উল্লেখ করেছে সেই থানায় সে গিয়েছিল কিনা, সেটার সিসিটিভি ফুটেজ দেখা জরুরি। এর পাশাপাশি বাকি যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো সত্য কিনা। এখানে সে কিন্তু অনেক বক্তব্য রহস্যজনক, আমার কাছে এগুলো ক্লিয়ার মনে হয় নাই। এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। আর যদি সত্য হয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই সায়ান ঘোষ আমাদের সাথে যোগাযোগ করুক, তার বন্ধুর সাথে আমাদেরকে কথা বলার ব্যবস্থা করুক। আমি নিজে আমার চ্যানেল থেকে যেই যুবকরা আমাদের এই অতিথির উপরে হাত তুলেছে বাংলাদেশে, সেটার বিচার এই দেশের জনগণ করবে, রাষ্ট্র করবে। তবে একটা ষড়যন্ত্র কিন্তু তৈরির চেষ্টা চলছে। তুমি 30শে নভেম্বর সেখানে গেছো, বাংলাদেশের মিডিয়াতে এটা ভাইরাল হওয়ার কথা। ঘরে ঘরে এখন মোবাইল ইউটিউবার আছে, তুমি তোমার ফেসবুকে কি এগুলো নিয়ে কোনো আপডেট করছিলা, আপলোড করছিলা? তোমাদের হাই কমিশনে কেন যাওনি? কেন তোমার বন্ধু বিষয়টা নিয়ে প্রটেস্ট করেনি? তবে আমার কাছে মনে হচ্ছে নতুন একটা খেলা চলছে। এই খেলায় কি হবে জানেন? কলকাতা বা পশ্চিমবঙ্গে বা ভারতে বসবাসরত অনেক বাংলাদেশিরা অত্যাচারের শিকার হবে এই ছেলের এই ধরনের বক্তব্যের কারণে। আর যদি কলকাতায় কোনো বাংলাদেশের গায়ে হাত দেওয়া হয়, বাংলাদেশে বসবাসকারী কোনো ভারতীয় কিন্তু নিরাপদ থাকবে না। আপনি বিষয়টা বুঝতে পারছেন কোন লেভেলের মাস্টার? কারণ আমাদের দেশের জনগণ রিয়েক্ট করবে, আপনি যখন রিয়েক্ট করবেন এই দেশের জনগণও রিয়েক্ট করবে। এই রিয়েক্ট খেলায় কে লাভবান হবে? পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতের অন্যান্য স্টেটের কথা আমি খুব বেশি বলি না। আমাদের মধ্যে একটা আন্তরিকতার জায়গা ছিল, ভাষার দিক থেকে আমরা এক। পশ্চিমবঙ্গে যখন কোনো ঘটনা হয়, আমি আমার চ্যানেল থেকে প্রতিবাদ করি। আমাদের দেশে যখন কোনো যৌক্তিক ঘটনা হয়, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পক্ষে কথা বলে। এই ভালোবাসাটা তো ছিল। কেন হঠাৎ করে সকল কিছুর পেছনে, বিশেষ করে বিজেপির শুভেন্দু, সে কিন্তু একটা বড় ধরনের পরিকল্পনা করছে। আপনি দেখেন প্রত্যেক এলাকায় গিয়া কলকাতায় বসবাসকারী হিন্দুদেরকে, আম জনতাকে, তৃণমূল কংগ্রেসের মমতার বিপরীতে আরেকটা টিম তৈরি করছে, যে দেখাচ্ছে দেখো পশ্চিমবঙ্গেও বিজেপির কোনো বিকল্প নাই, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে, তোমাদের মমতা কি করছে। তো যার কারণে মমতা কিন্তু বাধ্য হইয়া, ওনারা আমি যতটুকু বুঝের মনে করি, কালকের এই বক্তব্যটা ওনার সাথে যাই না। তারপরে মনে হয়েছে এটা এই কারণে হতে পারে যেহেতু ধর্মীয় ইস্যু খুবই একটা স্পর্শকাতর বিষয়। আবার এখানে যেহেতু কলকাতার 95% মানুষ হিন্দু, সো এগুলাতে তারা কনসার্ন করছে। তাদের দেশের মিডিয়া বারবার প্রশ্ন করছে মমতাকে, যেখানে আপনারা কি ভাবছেন, নায়ক নায়িকাদের দেখলে প্রশ্ন করছে বাংলাদেশে কি ভাবছেন। একটা না একটা কিছু বলতে হয়, আর ওইটাই বলতে হয় যেটা জনগণ শুনতে চায়। এখানে বিজেপি চিকন ভাবে একটা রাজনীতি কিন্তু করছে। ভারতের আমজনতার উদ্দেশ্যে বলবো, সীমান্তে উল্টাপাল্টা আইসা নিজেরও বিপদে পড়েন না, দুই দেশের মধ্যে জং লাগায়েন না। কারণ যদি ঢুইকাই যান, তখন কিন্তু মারি আমরা ভুলে যাব
যে আপনি কলকাতা থেকে আসছেন নাকি ভারত আসছেন, ভারত কি পরাশক্তি? ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই যেন তলানিতে গিয়ে ঠেকেছে। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ইতিমধ্যে এই কথা স্বীকার করে নিয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনা যখন ভারতে গেছে তারপর থেকে সম্পর্ক ক্রমান্বয়ে অবনতি হয়েছে। কিন্তু আসল কথাটা হলো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক রেকটিফিকেশনের জন্য এই বাংলাদেশ সরকার কিন্তু আজ অবধি কিচ্ছু করেনি। তারা তাদের পররাষ্ট্র নীতি ভালো করে দেখাতে পারেনি গোটা বিশ্বের সামনে। পাশাপাশি একাধিক এমন মন্তব্য তারা করেছেন যে দিনের পর দিন ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ থেকে দূরত্ব বজায় রেখেছেন। সরাসরি ভারতবর্ষের বিদেশমন্ত্রী এই সরকারকে কেয়ারটেকার সরকার বলে, ইন্টারিম গভর্নমেন্ট বলে চিহ্নিত করেছিলেন। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কে এই যে ডিসেম্বরে একটি মিটিং হওয়ার কথা, সেই মিটিংয়ে একাধিক বিষয় যে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হতে পারে এটাই স্বাভাবিক। তবে এই মিটিং কতটা করা সম্ভব সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ইতিমধ্যেই তুলে দিয়েছেন। কালকে যে খবর এরপরে প্রকাশ্যে এলো তা নিঃসন্দেহে এই গোটা বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি ফের একবার কার্যত ধ্বংস করবে বলে আমার মনে হয়। চিন্ময় প্রভুর বিরুদ্ধে তারা তো এর আগে মিথ্যে মামলা দিয়েই ছিল। চিন্ময় প্রভুর যারা সহযোগী তারা যখন থানায় দেখা করতে যান তাদেরকেও হেফাজতে নেন, এতটা অবধি হয়তো ঠিক ছিল। কিন্তু যে চিন্ময় প্রভুর জন্য 70 জন আইনজীবী কার্যত আদালতে লড়াই করছিলেন তাদের বিরুদ্ধে এবার ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বসেছে এই ইউনূস সরকার। রাগটা ঠিক কোথায়, কিসের জন্য এই রকম স্বৈরাচারী মনোভাব দেখানো সত্যি হয়তো বোঝা যাচ্ছে না। বাংলাদেশে যখন এই ইউনূস সরকার দায়িত্ব নিয়েছিলেন তখন স্বাধীনতার বার্তা দিয়েছিলেন, সকলে সমান কথা বলবেন বলেছিলেন। কিন্তু কেন হঠকারী এমন কিছু সিদ্ধান্ত ইউনূস সরকার নিচ্ছেন যার জন্য আন্তর্জাতিক মহল কার্যত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে। ব্রিটেনের পার্লামেন্ট ইতিমধ্যে এই পুরো বিষয়টা নিয়ে কড়া একটি স্টেটমেন্ট দিয়েছেন। ভারতবর্ষ, আমেরিকা, জাপান একাধিক দেশ এর তীব্র সমালোচনা করেছে। কিন্তু এবার আইনজীবীদের উপর কেন কেস দেওয়া হলো, তাদের বিরুদ্ধে কেন ষড়যন্ত্রমূলক কিছু মামলা দেওয়া হলো, সেই প্রশ্নের উত্তর বাংলাদেশে এখন কে দেবে সেই উত্তর খোঁজার লোকই হয়তো পাওয়া যাচ্ছে না। আইন উপদেষ্টা এত সব আন্তর্জাতিক চাপের কাছে কার্যত দায় স্বীকার করে তারা বলেছেন ইসকনকে এখনই তারা নিষিদ্ধ ঘোষণা করছেন না। অর্থাৎ দুদিন আগেও যে ইসকনকে নিষিদ্ধ করার ডাক এই বাংলাদেশ সরকারের একাধিক প্রশাসনিক কর্তার থেকে এসেছিল তাতে থেকে কিন্তু তারা এবার দূরে সরতে শুরু করলেন। অনেকে আপনারা আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক মহল কি বলছেন এই বিষয়টাকে হয়তো গুরুত্ব দিতে চান না। কিন্তু একটা দেশ, একটা রাষ্ট্র যদি আন্তর্জাতিক স্তরে এগোতে চায় তাহলে আন্তর্জাতিক বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তাদের কথাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এখানেও কিন্তু একাধিক ভুল ভ্রান্তি করে তারা বসে আছেন। তারা জাতিসংঘে গিয়ে কার্যত এই পুরো বিষয়টা অস্বীকার করেছেন। এই অস্বীকার করার ফলে তারা ভারত, ব্রিটেন, আমেরিকা এবং বিশ্বের একাধিক প্রভাবশালী দেশকে কার্যত মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছেন জাতিসংঘের মঞ্চে। এতটাও ঠিক ছিল। কিন্তু এবার তারা চিন্ময় প্রভুর আইনজীবীর বিরুদ্ধে মামলা দিলেন। আইনজীবী তো দেশের আইনকে সুরক্ষিত করে, তারা তো একজন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে সওয়াল করবেন। আদালত হলো গণতান্ত্রিক একটা মাধ্যম যেখানে আইনকে কাজে লাগিয়ে কে ঠিক কে ভুল এই পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। সেখানে আইনজীবীর বিরুদ্ধে কেন কেস দেওয়া হলো সেই প্রশ্ন তোলার লোকও আজকে কিন্তু বাংলাদেশে নেই। কিছু বললেই বাংলাদেশ সরকার এখন ভারতীয় মিডিয়ার দিকে আঙুল তোলেন। তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতকে এখন হুঁশিয়ারি হুমকি দিয়ে যাচ্ছেন। শুধুমাত্র ভারতবর্ষ এখন অব্দি উদারতা দেখাচ্ছে বলে তারা সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে দিয়েছেন। কিন্তু আদতে ভারতবর্ষের প্রভাব, ভারতবর্ষের মেকানিজম, ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম বিশ্বে ঠিক কোন জায়গায় চলে গেছে তা আমি এই ভিডিওতে একটু আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু ইসকনের সঙ্গে এই ঘটনার প্রতিবাদে কালকে প্রায় 150টা দেশের ইসকন সমবেত হয়ে প্রতিবাদ জানালো। এবার 150টা দেশের ইসকন যখন প্রতিবাদ জানায় নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তি শুধুমাত্র ভারতে খারাপ হচ্ছে সেটা নয়, 150টা দেশ এমনকি অস্ট্রেলিয়ার ইসকনও কালকে রাজপথে মিছিল করলো। I would now like to call Sri Dilip Dutta, Director for the Board of Australian Federation for Ethnic and Religious Minorities in Bangladesh, to voice our list of demands to the Bangladeshi government. যে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার একটা চেষ্টা করেছিল সেই অস্ট্রেলিয়া এবার বাংলাদেশের থেকে দূরত্ব মেনটেন করতে শুরু করলো। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তারা বাংলাদেশের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করে। তারা বাংলাদেশের সঙ্গে কাপড় জামার এই ব্যবসা বাণিজ্য করবে না বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। এবার তাদের দেশের সরকার কার্যত এই সনাতনীদের উপর অত্যাচারকে এবং তার প্রতিবাদকে ছাড়পত্র দিয়ে ইসকনকে এই ধরনের মিছিল মিটিং করার এবং প্রতিবাদ সভা করার অনুমতি দিয়েছে।
অর্থাৎ বার্তাটা পরিষ্কার, মোহাম্মদ ইউনূসকে থেকে যেখানে পারো যেভাবে পারো চাপ সৃষ্টি করো। এই যে 5 আস কান্ট্রি এবার মুখ খোলা শুরু করলো, যেমন আমেরিকা এর আগেই করা শুরু করেছিল। আমেরিকার এই 5 আস কান্ট্রির সঙ্গে আছে ইউকে, তারা পার্লামেন্টে অভিযোগ করা শুরু করলো। এবার অস্ট্রেলিয়াও কিন্তু এর সঙ্গে জোট বাঁধলো। মোহাম্মদ ইউনূস করছেনটা কি? কাদের সঙ্গে লড়ছেন? কেন একের পর এক বিশ্বের দেশকে তাদের বিপক্ষে চলে যেতে সাহায্য করছেন? সত্যি কি আপনারা বাংলাদেশের ভালো চান, নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের অহংবোধ, নিজেদের ইগোকে স্যাটিসফাই করার জন্য এরকম এই ধরনের নৃশংস একের পর এক স্টেপ নিয়ে যাচ্ছেন? সত্যি কি রাজনীতি কিছু বোঝেন? ভাবলে অবাক লাগছে এই বাংলাদেশকে কিভাবে শেখ হাসিনা দিনের পর দিন উন্নত একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ভুলভ্রান্তি সরকারে ছিল, হয়তো থাকতেই পারে, একটা সরকারের ভুলভ্রান্তি থাকলে সেটা রেকটিফিকেশন হবে, গণতন্ত্র আছে, ভোট হবে, কিন্তু যেভাবে স্বেচ্ছাচারিতা দেখিয়ে বাংলাদেশকে আপনারা বিপাকে ফেলছেন, বিশ্বের অন্য কোনো রাজনৈতিক যদি উদাহরণ দেখেন এই উদাহরণ কিন্তু আপনারা পাবেন না। শুধু তাই নয়, কালকে বাংলাদেশের বন্দরে মানে বর্ডার এরিয়াতে আরো একটা ঘটনা হয়েছে। 54 জন ইসকনের যারা সাধু সন্ন্যাসীরা ছিলেন তারা ভারতে আসার চেষ্টা করছিলেন কোনো একটা কাজে, তাদেরকে আটক করা হয়েছে। আটক করার রিজন কি বলা হয়েছে জানেন? বলছেন এই ইসকনের সাধু সন্ন্যাসীরা ভারতে কেন যাবে, নিশ্চয়ই এর পিছনে কোনো অন্য কারণ আছে। অর্থাৎ নেহাত সন্দেহর বশে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়নি, কারণ এরা নাকি ভারতে চলে আসছিল। 54 জন ইসকনের এই সাধু সন্ন্যাসীর এই বন্দরে আটক করা নিঃসন্দেহে নিন্দাজনক একটা কাজ। কিসের জন্য আপনারা মানুষের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছেন? কেন মানুষের স্বাধীনতাকে আপনারা খর্ব করার চেষ্টা করছেন? এরা যদি ভারতে আসেন, যখন ভারত সরকার ভিসা অনুমোদন দিচ্ছে, যখন ভারত সরকার কোনো রকম ভাবে এদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে না, তখন আপনারা এদেরকে আটকানোর কে? সকলকে ভাবছেন ভারত হয়তো এদেরকে চালনা করছে। তাহলে যারা চিকিৎসা করতে ভারতে আসছেন তাদেরকে কেন আপনারা আটকাচ্ছেন না? তাদেরকে আটকে দেখান কত ক্ষমতা আছে। দিনের পর দিন ভারতে আপনারা চিকিৎসা করার জন্য ভারত সরকার ভিসা দিচ্ছে, আপনারা তখন তো বন্দরে ছেড়ে দিচ্ছেন, তখন তো এদের দেখে মনে হচ্ছে না এরা ষড়যন্ত্রমূলক কাজে ভারতে যাচ্ছে। কালকে বাংলাদেশের এক অধ্যাপক বলেছে না, যে J-17 বা J-17 এয়ার জেট কেনা হোক, ভারতবর্ষকে আমরা অশান্ত করে দেব, উত্তর পূর্ব ভারতকে কার্যত ছাড়খাড় করে দেব, উত্তর পূর্ব ভারতে যারা বিক্ষোভকারী আছে তাদেরকে বাংলাদেশ সহায়তা করবে। আপনাদের এই ইউনিট সরকার আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, যিনি 7 সিস্টার্সকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতবর্ষ এবার যদি পাল্টা দেওয়ার চেষ্টা করেন, আপনারা ঠিক কোথায় গিয়ে যাবেন বা কোথায় গিয়ে পড়বেন আমি সত্যি বুঝতে পারছি না। একদম বালখিল্যতার রাজনীতি এই বাংলাদেশে চলছে। কালকে বাংলাদেশ সীমান্তে কিছু ভারতীয়রাই বাংলাদেশকে কার্যত কাঁপিয়ে দিয়েছেন। তারা বাংলাদেশ চলো অভিযান করেছেন, যা সামলাতে কার্যত হিমশিম খেতে হলো বাংলাদেশকে। একাধিক টিভি চ্যানেল মিডিয়া এই ভিডিও যখন প্রকাশ করেছে, তারা বুঝতে পেরেছেন তারা ভারতীয়দের ঠিক কোথায় আঘাতটা করেছেন। আজকে শুভেন্দু অধিকারী পেট্রোপল বন্ধ অভিযান করছেন, অর্থাৎ বাংলাদেশ চলো অভিযান কিন্তু করা শুরু করে দিয়েছেন ভারতীয়রা। এবার আপনারা কি করবেন আপনারা ভাবুন। দিনের পর দিন ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়া নিঃসন্দেহে অপমানজনক, গর্হিত একটা কাজ। রাজনীতি বুঝলে এত বড় ভুল হয়তো করতেন না। কালকে আপনাদের একজন অধ্যাপক ভারতকে আক্রমণের কথা বলেছেন। আজকে ছোট্ট একটা তথ্য দিয়ে এই প্রতিবেদন শেষ করছি। শুধুমাত্র আক্রমণ করার আগে এই ডাটাটা একটু মনে রাখবেন, আর কিছু আপনাদের মনে রাখতে হবে না। আপনারা পলিটিক্সের বিষয় মনে রাখেন না, আপনারা ডিপ্লোম্যাসি মনে রাখেন না, আপনারা বিজনেস মনে রাখেন না, আপনারা ইন্টারনাল এক্সটার্নাল ট্রেডের কথা মাথায় রাখেন না। আপনারা শুধু মনে রাখেন ভারত বিরোধিতা, শেখ হাসিনা বিরোধিতা, নরেন্দ্র মোদী বিরোধিতা এবং ভারতকে অপমান করার জন্য ভারতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ইত্যাদি সকল কিছুকে এই যে বিরোধিতা করতে হবে শুধু সেটুকু মনে রাখেন। কিন্তু আজ একটা তথ্য আপনাদের সামনে দিচ্ছি, তবে তথ্য দেওয়ার আগে বলে রাখি, জয়শঙ্কর পুরো ঘটনায় যেভাবে মুখ খুলেছেন তা নিঃসন্দেহে কিন্তু আন্তর্জাতিক স্তরকে আবার ভাবতে সাহায্য করবে। জয়শঙ্কর বলেছেন 2024 সালে দুর্গাপুজো চলাকালীন ঢাকার তাঁতিবাজারে দুর্গাপুর মণ্ডপে হামলা ও সাতক্ষীরা মন্দিরে চুরির ঘটনায় ভারতবর্ষ ফের একবার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সাথে সাথে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সংহিংসতা, তাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, মন্দির, ধর্মীয় স্থানে হামলার বেশ কয়েকটা ঘটনা কিন্তু ভারতবর্ষ দেখেছে। শুধু তাই নয়, জয়শঙ্কর বলেছেন এসব হামলার পর ভারতবর্ষের সরকার এবং দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য সেনাবাহিনী, বিজেপি মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা প্রদানের নির্দেশনা জারি করেছিল এবং এদের কর্মকাণ্ডকে অবজার্ভ করেছে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে দেখা যাচ্ছে
পুরো ঘটনায় সংখ্যালঘু সনাতনীদের সুরক্ষার ঘটনা সেনাবাহিনী কিন্তু ডাহা ফেল করেছে। এবার জয়শঙ্কর সেনাবাহিনীর প্রসঙ্গ যখন আনলেন, তখন কিছু ইকুয়েশন কিন্তু আমাদের সামনে আসতে শুরু করে দিয়েছে। কি ইকুয়েশন? কালকে ঢাকার এক অধ্যাপক ইতিমধ্যেই ভারতকে হুমকি দিয়ে বসেছেন। এবার ভারতকে হুমকি দেওয়ার সময় তিনি কিছু তথ্য জানতেন না, আজকে সে তথ্য আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। 2024-এর যে গ্লোবাল ফেয়ারের সমীক্ষা হয়েছিল, সেই গ্লোবাল ফেয়ারের সমীক্ষা অনুযায়ী 145টা দেশের মধ্যে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। সার্জিস আস্তাদ অনেক কথা বলে, অন্যদিকে ভারতের এই আন্দোলনের বিষয়ে, ভারতের এই চক্রান্তের বিষয়ে, ভারতের এই প্রতিবাদের বিষয়ে অনেকেই অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, ভারত কিন্তু সীমান্তর মধ্যে অনেক ঝামেলা করতেছে এবং তারা সব সময় কথা বলতেছে যে বাংলাদেশের মধ্যে তারা অ্যাটাক করবে এবং বাংলাদেশ ধ্বংস করবে। অন্যদিকে বাংলাদেশও কিন্তু বসে নাই। আমরা এই কথাগুলো থেকে কিন্তু এতক্ষণ এইসব বুঝতে পেরেছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মন্তব্যটা এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।